আসসালামু আলাইকুম। অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অর্থনীতি প্রথম পত্রের সাজেশন ক্লাসটি আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, তোমরা যখনই সময় হবে দেখে নিবা। আর দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার পূর্বে আমি তোমাদের জন্য কিছু পরামর্শমূলক কথা বলি। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিতীয় পত্র হচ্ছে বেসিক্যালি থিওরি ভিত্তিক, এবং থিওরি ভিত্তিক প্রশ্নগুলো অ্যান্সার করে মার্ক পাওয়া খুবই কঠিন। তো আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো এমনভাবে অ্যান্সার করার যাতে করে আমরা পরিপূর্ণ মার্ক পেতে পারি। তো ফুল মার্ক পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করব, আমরা চেষ্টা করব যে তথ্যভিত্তিক অ্যান্সার লেখা, অর্থাৎ আমরা তথ্যভিত্তিক অ্যান্সার বেশি লেখার চেষ্টা করব এবং একই সাথে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পয়েন্ট আকারে। আমরা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেব পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে যদি আমরা গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি তাহলে আমাদের পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমাদের প্রশ্ন সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্রে আমরা এমন প্রশ্নগুলো সিলেকশন করব যে প্রশ্নগুলোর অ্যান্সার পয়েন্ট আকারে লেখা সহজ এবং যে প্রশ্নগুলোর অ্যান্সার করলে তথ্যভিত্তিক উত্তর দেওয়া যায়। আমরা এমন প্রশ্নগুলো সিলেকশন কম করব যে প্রশ্নগুলো পয়েন্ট আকারে লেখা যায় না। তাহলে আমরা দ্বিতীয় পত্রের সাজেশনের ক্লাসটি শুরু করি। আমরা জানি দ্বিতীয় পত্রে মোট 6টি অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে, 6টি অধ্যায় থেকে 11 সেট সৃজনশীল কোশ্চেন হবে এবং 11 সেটের মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে মূলত 7 সেট। 11 সেটের মধ্যে 7 সেট অ্যান্সার করতে গেলে আমরা জানি যে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় থেকে আমরা ধরে নিতে পারি ম্যাক্সিমাম অধ্যায় থেকে 2টা করে সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে আসবে। তাহলে দ্বিতীয় পত্রের যে টপিকসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, প্রথমে যদি আমরা দেখি স্বচ্ছ বহুমুখীকরণের প্রভাব। তো স্বচ্ছ বহুমুখীকরণকে আমরা একটা টপিকস হিসেবে বিবেচনা করব এবং স্বচ্ছ বহুমুখীকরণের টপিকসটার উপর যে আলোচনাগুলো আছে আমরা এটা মূল বই থেকে পড়ে নিব, অথবা তোমরা যারা আমার শীট পড়ো শীট থেকে পড়ে নিবা। এই শীট থেকে পড়ে নেওয়ার পর স্বচ্ছ বহুমুখীকরণের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর সেগুলো তোমরা পয়েন্ট আকারে গুছাই লিখবা। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে কৃষিক্ষেত্রে আইসিটি ব্যবহারের সুবিধা। আমরা সবাই মূলত যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আইসিটি নামে একটি সাবজেক্ট আছে এবং আইসিটি কি, আইসিটির সংজ্ঞা আমরা জানি। তো কৃষিক্ষেত্রে আইসিটি ব্যবহারের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা সুন্দর করে এখানে লেখার চেষ্টা করব। 3 নম্বরে যেটি দেওয়া আছে পণ্য বিপণন বা বাজারজাতকরণের সমস্যা সমূহ ব্যাখ্যা করো। পণ্য বিপণন বা বাজারজাতকরণের সমস্যা সমূহ প্রশ্নটি গতবার দিনাজপুর বোর্ডে আসছে, তাই এবার আসার সম্ভাবনা একটু কম। তারপরও বাজারজাতকরণের যে মূল সমস্যাগুলো আমরা মোটামুটি সবাই জানি। অন্যতম সমস্যা হচ্ছে সংরক্ষণের সমস্যা, শ্রেণীকরণ বা নমুনাকরণের সমস্যা, পরিবহনের সমস্যা, সঠিক মূল্যের অভাব, তারপর হচ্ছে পরিমাপ ব্যবস্থার ত্রুটি। এই সমস্যাগুলো যদি পণ্য বাজারজাতকরণে আমরা লিখতে পারি তাহলে এই প্রশ্নটি সুন্দরভাবে অ্যান্সার করা সম্ভব। আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা লিখব পরীক্ষা হলে সমাধানের ক্ষেত্রে সেই সমস্যাগুলোরই সমাধান দেব। যেমন আমরা যদি বলি যে সঠিক পরিমাপ ব্যবস্থা একটি হচ্ছে সমস্যা, তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা এটি লিখব যে সঠিক পরিমাপ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমরা যদি বলি মূলধনের সমস্যা তাহলে আমরা বলবো মূলধনের যোগান দিতে হবে। অর্থাৎ আমরা সেই সমস্যাগুলোই সমাধান দেব যেগুলো আমরা পরীক্ষার হলে সমস্যার ক্ষেত্রে লিখেছি। সমস্যা একরকম লিখবো আর সমাধান যেন আরেক রকম কখনোই না হয়। দ্বিতীয় পত্র বিভিন্ন প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে 5 ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমরা জানি যে বৈশিষ্ট্য, গুরুত্ব, সমস্যা, সমাধান, সম্ভাবনা। তো 5 রকমের জিনিস। আমরা এর পার্থক্যগুলো অনেকবার ক্লাসে আলোচনা করেছি, তারপরে আমি তোমাদের বলি বৈশিষ্ট্য মানে হচ্ছে তার বাহ্যিক যে বর্ণনা সেটি দিবা। গুরুত্ব ক্ষেত্রে তার মানে ওই সেক্টরটি বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের গুরুত্ব। গুরুত্বের ক্ষেত্রে কিছু কমন জিনিস, মাথাপিছু আয় বৃদ্ধি করে, জীবনযাত্রার মান উন্নত করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, উৎপাদন বৃদ্ধি করে। এগুলো হচ্ছে গুরুত্বের বেলায় কমন জিনিস। সমস্যার বেলায় তোমরা যে সমস্যাগুলো লিখবা সেগুলাই পূর্বে বললাম যে সমাধানে লিখবা। আর সম্ভাবনার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে সেক্টরটার যে ধরনের সম্ভাবনা আছে সম্ভাবনাগুলার অ্যান্সার করবা তোমরা ইংরেজি কন্ডিশনাল সেন্টেন্সের মতো। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স গুলাতে যেমন আমরা বলি যে এটা হলে এটা হবে, বা বাংলা মিশ্র বা জটিল বাক্যের মতো। আমরা বলবো যে আমরা যদি বেশি পরিমাণে জনশক্তি রপ্তানি করতে পারি তাহলে প্রচুর পরিমাণে রেমিটেন্স আমাদের দেশে আসবে। আমরা বলবো আমরা যদি দক্ষ শ্রম শক্তি তৈরি করতে পারি তাহলে আমাদের উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। আমরা বলবো আমরা যদি শ্রমিকদের ভালো প্রশিক্ষণ দিতে পারি তাহলে তাদের উৎপাদনের ক্ষমতা বেড়ে যাবে। অর্থাৎ সম্ভাবনাগুলো আমরা এমনভাবে উল্লেখ করব যেন এখানে একটা কন্ডিশন থাকে যে আমরা এই কাজটি করলে এটি হবে। তাহলে দ্বিতীয় পত্রের মূলত এই 5 টাইপের প্রশ্ন: গুরুত্ব,
তারপরে প্রথমে বৈশিষ্ট্য, তারপর গুরুত্ব, তারপরে হচ্ছে সমস্যা, সমাধান, সম্ভাবনা। আমরা এই 5টা জিনিস যদি ভালো করে বুঝি তাহলে আমাদের দ্বিতীয় পত্রের অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নটি আমার কাছে 100% মনে হয় সেটি হচ্ছে কৃষি ঋণ। আমার ধারণা কৃষি ঋণ থেকে এবার আমাদের পরীক্ষায় 100% প্রশ্ন হয়ে থাকে। কৃষি ঋণের অনেকগুলো ধরন আছে, কিন্তু কৃষি ঋণের অন্যতম হচ্ছে কৃষি ঋণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে। একই সাথে কৃষি ঋণের যে সময় ভিত্তিক শ্রেণী বিভাগ, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কৃষি ঋণ, এটা একটা গুরুত্বপূর্ণ। আবার আমরা জানি কৃষি ঋণ যে গ্রহণ করে, কৃষি ঋণের গ্রহণের যে প্রয়োজনীয়তা আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ। আবার কৃষি ঋণের শ্রেণী বিভাগের মধ্যে উৎপাদনের উপর ভিত্তি করে যে শ্রেণী বিভাগ আছে, উৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ, ভোগের জন্য কৃষি ঋণ, এটাও গুরুত্বপূর্ণ। এবং সবশেষে কৃষি ঋণের যে সমস্যাগুলো আছে এবং কৃষি ঋণের সমস্যা সমাধানে সরকার যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতেছে, এই সম্পর্কে প্রশ্নটি আসতে পারে। তো কৃষি ঋণের ক্ষেত্রে আমরা যদি উৎপাদনশীল ঋণ এবং অনুৎপাদনশীল এবং ভোগের জন্য ঋণ, এগুলো আমরা পূর্বে অনেকবার ক্লাসে আলোচনা করেছি, তাই এখানে আর ভিডিওটি লম্বা না করতে চাই। আর কৃষি ঋণের সমস্যাগুলো তোমরা লিখবা এবং কৃষি ঋণের সমাধানও তোমরা যে সমস্যাগুলো লিখবা সেগুলোর উপর ভিত্তি করে সমাধান দিবা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক ঋণ এবং অপ্রাতিষ্ঠানিক ঋণ। প্রাতিষ্ঠানিক ঋণগুলো আমরা জানি বিভিন্ন ব্যাংকগুলো, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ। এবং অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে আছে যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম্য মহাজন, ধনী কৃষক। তো প্রাতিষ্ঠানিক ঋণ এবং অপ্রাতিষ্ঠানিক ঋণগুলো আমরা একটু ভালো করে দেখব। মোট কথা কৃষি ঋণ সম্পর্কে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে 100% প্রশ্ন আসবে, তাই কৃষি ঋণের যত শ্রেণী বিভাগ আছে, সমস্যা, সমাধান এবং প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস, সমস্ত অংশটাই আমরা ভালো করে পড়ে নেব। তাহলে দ্বিতীয় অধ্যায়ে শস্য বহুমুখীকরণ, কৃষিতে আইসিটি ব্যবহার, পণ্য বাজারজাতকরণের বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এবার হচ্ছে কৃষি ঋণ। এখন আমি কৃষি ঋণের একটা নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এখানে। প্রশ্নটা যদি আমরা ভালো করে খেয়াল করে দেখব, রহিমউদ্দিন একজন কৃষক। আবাদ মৌসুমে উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচের ব্যয় নির্বাহের জন্য গ্রাম্য মহাজনের নিকট চড়া সুদে ঋণ গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি স্থানীয় ব্যাংকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণের জন্য যোগাযোগ করেন, কিন্তু ঋণদান পদ্ধতির নানা জটিলতার কারণে ঋণ গ্রহণ করতে পারেননি। রহিমউদ্দিন যে উৎস থেকে আবাদ মৌসুমে ঋণ গ্রহণ করেছেন তা বর্ণনা করো। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ঋণ গ্রহণের উৎস হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এখানে রহিমউদ্দিন কার কাছ থেকে ঋণ নিছে আমরা যদি দেখি, স্থানীয় ব্যাংকে তিনি সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণের জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু পূর্বে তিনি ঋণ নিয়েছিলেন গ্রাম্য মহাজনের নিকট। তাহলে গ্রাম্য মহাজন মূলত হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে আমরা এখানে অপ্রাতিষ্ঠানিক উৎস লিখবো এবং অপ্রাতিষ্ঠানিক উৎসের যে আরো 2-3টা উৎস আছে, যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ধনী মহাজন, দালাল বা ফরিয়া বা মধ্যস্বত্বভোগী, সেগুলো উল্লেখ করবো। এখন বলা হচ্ছে রহিমউদ্দিনের মতো কৃষকদের সমস্যা লাঘবের জন্য সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি কি যথেষ্ট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথমে আমরা কৃষি ঋণের যে সমস্যার সমাধান সেগুলো সুন্দর করে উল্লেখ করব এবং শেষে আমরা পজিটিভ ওয়েতে অ্যান্সার দিব যে কৃষি ঋণ সমস্যার সমাধানের জন্য সরকার গৃহীত পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তবে আরো কিছু পদ্ধতি যদি আমরা নিতে পারি তাহলে কৃষি ঋণ সমস্যার সমাধান করা যাবে। অর্থাৎ পজিটিভ ওয়েতে আমরা শেষ করব। আমরা আবারও বলতেছি, আমরা বলবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, তবে আরো কিছু পদ্ধতি বা যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো আরো সুন্দরভাবে সমাধান করা যাবে। আচ্ছা, তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প রিলেটেড আমি সাধারণত এখানে 3টা অংশ নিয়ে আলোচনা করেছি। মূলত 2টি সৃজনশীল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা আসবে। তার মধ্যে একটা হচ্ছে চামড়া শিল্প, এটার গুরুত্ব কম। আমি ধরে নিচ্ছি যে 100% আমার দৃষ্টিকোণ থেকে তৈরি পোশাক শিল্প থেকে এবার সৃজনশীল প্রশ্ন আসবে। তৈরি পোশাক শিল্প সম্বন্ধে কি ধরনের প্রশ্ন হতে পারে? প্রথমত হচ্ছে তৈরি পোশাক শিল্পের বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব এবং তৈরি পোশাক শিল্পের যে সমস্যাগুলো এবং যে সমাধান, সেই প্রশ্নগুলো এবার আসার সম্ভাবনা অনেক। এবং একই সাথে আমরা জানি যে শিল্পনীতি অনুসারে বর্তমানে শিল্প সমূহকে প্রায় 17 ভাগে ভাগ করা যায়। এই 17 ভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। এবং এই যে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সংজ্ঞা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈশিষ্ট্য, একই সাথে ক্ষুদ্র এবং কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতিতে যে ধরনের ভূমিকা পালন করতেছে তা আমরা সুন্দর করে উল্লেখ করার চেষ্টা করব। আমরা একটা জিনিস মনে রাখবো, যে কোনো ধরনের শিল্পের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা যদি আলোচনা করতে বলে, কিছু কমন জিনিস আমরা লিখতে পারি। তার মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি,
জীবনযাত্রার মান উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন। তার মানে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বললে আমরা এই কিছু কমন পয়েন্টগুলো লিখতে পারি। তাহলে তৃতীয় অধ্যায় থেকে যে দুটি সৃজনশীল আমরা প্রত্যাশা করতেছি তার মধ্যে একটি আমরা ধরে নিচ্ছি তৈরি পোশাক শিল্প এবং আরেকটি আমার ধারণা ক্ষুদ্র অথবা কুটির শিল্প থেকে। আচ্ছা, আমরা একটা অনুরূপ প্রশ্ন দেখি। এখানে বলা হচ্ছে নাবিলা একজন নারী উদ্যোক্তা। আগে তিনি নিজ ঘরে বসে হাতে তৈরি বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করতেন। বর্তমানে তার পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তার স্বামীও তাকে সহযোগিতা করেন। তিনি অধিক উৎপাদনের জন্য 10 জন মহিলা শ্রমিক নিয়োগ দিয়েছেন। তার প্রতিষ্ঠানটির মূলধন প্রায় 10 লক্ষ টাকা। বর্তমানে তার পণ্যের চাহিদা দেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ব্যাপিত। আমরা মূলত এই দুইটা দেখি বুঝতে পারবো যে এটা কোন ধরনের শিল্প। আমরা জানি কুটির শিল্পে সর্বোচ্চ মূলধন 10 লক্ষ টাকা এবং একই সাথে এখানে সর্বোচ্চ জনবল হচ্ছে 15 জন। যেহেতু এখানে দুটি শর্ত পূরণ করে তার মানে খুব সহজে বুঝতে পারতেছি এটি হচ্ছে কুটির শিল্প। এখানে বলা হচ্ছে নাবিলার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প নির্দেশ করে ব্যাখ্যা করা। আমরা বলবো নাবিলার প্রতিষ্ঠানটি হচ্ছে কুটির শিল্প এবং কুটির শিল্পের যে বৈশিষ্ট্য, প্রথমত জনবল, মূলধনের পরিমাণ, সাধারণত দেশীয় কাঁচামাল ব্যবহার করা হয় এবং কুটির শিল্পে নিয়োজিত শ্রমিকদের অধিকাংশের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই অথবা প্রশিক্ষণ নাই। এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে উল্লেখ করব। এখন বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে নাবিলার প্রতিষ্ঠিত শিল্পের গুরুত্ব। আমি একটু আগে বললাম যে কোনো শিল্পের গুরুত্ব আসলে আমরা কর্মসংস্থানের সুযোগ, মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন, এই পয়েন্টগুলো সুন্দর আকারে সাজিয়ে লিখলেই আশা করি এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করি। চতুর্থ অধ্যায়ের 3টি অংশ, মূলত একটি হচ্ছে জনসংখ্যা, একটি মানব সম্পদ, একটি হচ্ছে আত্মকর্মসংস্থান। এখান থেকে আমরা দুইটা সৃজনশীল আশা করতেছি। একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব 100%, অর্থাৎ জনসংখ্যা তত্ত্ব দুটি আছে, একটি হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমার দৃষ্টিকোণ থেকে এবার সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে চিত্র। চিত্রটি অঙ্কনের ক্ষেত্রে আমি আবারও বলি তোমরা খুবই সতর্ক থাকবা, চিত্রটি যেন কোনো ক্রমে ভুল না হয়। আমরা জানি যদি আমরা চিত্রটির ক্ষেত্রে সময় বিবেচনা করি, সময় যদি আমরা ধরি 0, 25, 50, 75 এবং হচ্ছে 100। আমরা যদি এখানে জনসংখ্যা বৃদ্ধি ধরি তাহলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1, 2, 4, তারপর হচ্ছে 8 এবং হচ্ছে 16। এখানে যদি আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি ধরি, খাদ্য উৎপাদন গাণিতিক হারে হবে 1, 2, 3, 4, 5। আমরা জানি ম্যালথাস 25 বছর সময়কে একক হিসেবে বিবেচনা করেছেন, অর্থাৎ 0, 25, 50, 75, 100 পর্যন্ত আমরা মান নিব। একই সাথে আমরা জানি যে ম্যালথাস বলছেন জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16 এবং খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক ভাবে, মানে 1, 2, 3, 4, 5। চিত্রটি অঙ্কনের ক্ষেত্রে আমরা নিচে OX অক্ষে সময় উল্লেখ করব, অর্থাৎ সময় হচ্ছে 0, 25, 50, 75 এবং হচ্ছে 100। আমি অনেকবার এই চিত্রটি তোমাদের ক্লাসে অঙ্কন করে দেখিয়েছি, আবার দেখাচ্ছি যেহেতু এবার ফাইনাল পরীক্ষা আসবে এবং তোমরা যাতে চিত্রটি সুন্দর করে অঙ্কন করতে পারো। এখন আমরা চেষ্টা করবো একটা একটা করে অঙ্কন করার। আগে যদি আমরা জনসংখ্যা অঙ্কন করি তাহলে জনসংখ্যার সর্বোচ্চ মান 16, আমরা ধরি 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এটা হচ্ছে সর্বোচ্চ মান, অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12, 14, 16। আমরা জনসংখ্যার মান যদি ধরি, শূন্যের বেলা হচ্ছে 1 অর্থাৎ এই বিন্দু, তারপরে 25-এর বেলা হচ্ছে 2 অর্থাৎ এই বিন্দু, 50-এর বেলা 4, 4 হচ্ছে এই বিন্দুটা, 75-এর বেলা হচ্ছে 8, 8 হচ্ছে এই বিন্দু এবং 100-এর বেলা হচ্ছে 16, 16 হচ্ছে এই বিন্দু। অর্থাৎ জনসংখ্যা বা পপুলেশনের রেখাটা হবে এরকম। আমরা একই চিত্রে খাদ্য উৎপাদনের রেখাটা অঙ্কন করতে পারি। যেমন দেখো, শূন্যের বেলা হচ্ছে 1, এই যে শূন্যের বেলা হচ্ছে 1, 25-এর বেলা এখানেও 2, 25-এর বেলা 2, 50-এর বেলা হচ্ছে 3, তাহলে 2 আর 4-এর মাঝখানে হবে 3, সরি 2 আর 4-এর মাঝখানে হচ্ছে 3 এবং 50-এর বেলা হচ্ছে 3, তাহলে 50-এর বেলা আছে 3, তাহলে 2 আর 4-এর মাঝখানে কি হবে 3, তাহলে এটা হচ্ছে 50। 75-এর বেলা আছে 4, এই যে 4 এখানে আসবে 4 এবং 100-এর বেলা হচ্ছে কত, 100-এর বেলা 5, তাহলে 4 আর 6-এর মাঝখানে হচ্ছে 5, এরকম। অর্থাৎ ফুট রেখাটা হবে ঠিক আছে। তাহলে উপরেরটা হচ্ছে জনসংখ্যা রেখা আর এটা হচ্ছে খাদ্য উৎপাদন রেখা। আমরা জানি জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে যে ব্যবধান সেটি দুটি উপায়ে দূর করা যায়, একটা প্রতিরোধমূলক ব্যবস্থা, একটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা। আমরা জানি যে মানুষ কিছু পদ্ধতি গ্রহণ করবে অথবা প্রকৃতি তার নির্মম প্রতিশোধ নিয়ে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য স্থাপন করবে। তো এই সৃজনশীলটি আমি 100% ধরে নিচ্ছি যে ফাইনাল পরীক্ষা আসবে। এর বাইরে
আমরা দুইটা সৃজনশীল আলোচনা করব, একটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, একটা হচ্ছে আত্মকর্মসংস্থান। এই দুইটা থেকে আমরা আশা করি যে কোনো একটা ফাইনাল পরীক্ষা আসবে। মানব সম্পদ উন্নয়ন আমরা সবাই জানি, মানব সম্পদ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, প্রশিক্ষণ। অর্থাৎ আমরা জনগণকে যদি শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি অথবা কর্মক্ষম উৎপাদন শক্তি হিসেবে গড়ে তুলতে পারি, তাকে আমরা বলবো মানব সম্পদ। তো মানব সম্পদের গুরুত্ব তোমরা এখানে লিখতে প্রশ্ন আসতে পারে। মানব সম্পদের গুরুত্ব সম্পর্কে প্রশ্ন আসতে পারে, অথবা মানব সম্পদ উন্নয়নের যে উপায় এটা আসতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, মানব সম্পদের যে নির্দেশক বা সূচক তিনটা আছে, তিনটা সূচক তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে এটা খুবই সহজ অ্যান্সার করা। এক্ষেত্রে উদ্দীপকটা তোমরা জানো যে উদ্দীপকটা এই ধরনের থাকে যে একজন ধরো যে রহিম পড়াশোনা শেষ করে চাকরি না করে গ্রামে এসে মৎস্য চাষ শুরু করেছে, তার মৎস্য চাষে লাভ হওয়ার কারণে সে আরো কয়েকজন লোককে তার মৎস্য ফার্মে কাজ দিয়েছে। এইভাবে সে দেশের অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখতেছে বা তার কর্মসংস্থানটা কি ধরনের কর্মসংস্থান, এটি আলোচনা করতে বলবে। তো আমরা খুব সহজে বুঝতে পারবো এটি হচ্ছে আত্মকর্মসংস্থান, এবং আত্মকর্মসংস্থানের যে বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্ব এগুলো আমরা সুন্দর করে আলোচনা করব। আচ্ছা, সপ্তম অধ্যায় হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এবার যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে 100% হচ্ছে এটা, আগে এটাই বলি, মুদ্রাস্ফীতি বৃদ্ধির যে প্রভাব, অর্থাৎ মুদ্রাস্ফীতি রিলেটেড যে দুটি সৃজনশীল আসার সম্ভাবনা আছে তার মধ্যে একটা আমরা 100% ধরে নিচ্ছি মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রভাব। মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রভাব উৎপাদন ক্ষেত্রে প্রভাব, ভোগের ক্ষেত্রে প্রভাব, শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে প্রভাব আছে, অথবা চাকরিজীবীর ক্ষেত্রে প্রভাব, কৃষক শ্রেণীর উপর প্রভাব, এগুলো যদি আমরা সুন্দর করে লিখতে পারি তাহলে হয়ে যাবে, অথবা ঋণদাতা বা ঋণ গ্রহীতার উপর প্রভাব। এর বাইরে আমরা প্রথমটা যদি দেখি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তোমরা জানো যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা হচ্ছে উৎপাদনের ব্যয় বৃদ্ধির কারণে এর যোগান হ্রাস পায়, যোগান হ্রাস পাওয়ার কারণে এর দামটা বৃদ্ধি পায়। তার মানে এই জিনিসটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা একটু আলাদা। এখানে মূলত উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদিত দ্রব্যের মূল্য বেড়ে যায়, ফলে দ্রব্যের মূল্য বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এখান থেকে আসতে পারে। আরেকটা হচ্ছে এখানে মুদ্রাস্ফীতি নির্ণয় সংক্রান্ত সিপিআই বা পিপিআই পদ্ধতি। সিপিআই এর এমসিকিউ আসে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। সিপিআই এবং পিপিআই পদ্ধতির অঙ্ক আসতে পারে। কেউ যদি এইগুলা না করে তাহলে অন্তত সেজন্য প্রভাবটা সম্পর্কে ভালো করে পড়ে যায়। তবে পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে গেলে তিনটি টপিক সম্পর্কে নেওয়া উচিত। আচ্ছা, এবার আসি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত যেমন বৈশিষ্ট্য, গুরুত্ব বা হচ্ছে প্রয়োজনীয়তা। আমরা সবাই জানি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে আমরা প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্যে থাকি সবসময়। আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে আমরা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মূলধনী দ্রব্য আমদানি করি, বিলাসজাত দ্রব্য আমদানি করি, জনশক্তি রপ্তানি করি, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা বাণিজ্যিক ভারসাম্যের ক্ষেত্রে সবসময় ঋণাত্মক অবস্থায় থাকি, অর্থাৎ আমাদের রপ্তানির চেয়ে আমদানি পরিমাণ অনেক বেশি। এখন আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, কেন আমরা আন্তর্জাতিক বাণিজ্য করি? আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, বা কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে অনেকবার বলেছি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্যের তালিকা প্রস্তুত করো। আচ্ছা, বাংলাদেশের প্রধান প্রধান আমদানি দ্রব্যগুলো আমরা মোটামুটি সবাই জানি। আমরা যে দ্রব্যগুলো আমরা মূলত আমদানি করি সেগুলো এখানে সুন্দর করে লিখবো। তার মধ্যে অন্যতম হচ্ছে বিলাসজাত দ্রব্য, মূলধনী দ্রব্য, তারপরে পেট্রোলিয়ামজাত দ্রব্য অর্থাৎ বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের লাক্সারিয়াস দ্রব্যগুলো আমরা বিদেশ থেকে কি করি, আমদানি করি। আচ্ছা, এখানে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্যের তালিকা প্রস্তুত করো। মনে রাখবো যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রচলিত এবং অপ্রচলিত। আমরা ইতিমধ্যে জানি যে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যে দ্রব্যগুলো বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলো হচ্ছে প্রচলিত রপ্তানি দ্রব্য। প্রচলিত রপ্তানি দ্রব্যের মধ্যে অন্যতম হচ্ছে পাট, চা এবং হচ্ছে চামড়া। আর অপ্রচলিত বলতে বোঝায় স্বাধীনতা পরবর্তী সময়ে যে দ্রব্যগুলো বাংলাদেশ অর্থাৎ বর্তমানে বাংলাদেশ নতুন করে যে দ্রব্যগুলো বিদেশে রপ্তানি করতেছে সেই দ্রব্যগুলোকে বলা হচ্ছে অপ্রচলিত রপ্তানি দ্রব্য। এর মধ্যে অন্যতম হচ্ছে তৈরি পোশাক, তার মধ্যে ওষুধ, হস্ত কুটির শিল্পজাত দ্রব্য, তারপরে হিমায়িত খাদ্য, শাকসবজি, এগুলা হচ্ছে বর্তমান সময়ের রপ্তানিকৃত দ্রব্য। এই দ্রব্যগুলোকে বলা হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য। তো আমরা পরীক্ষা হলে সুন্দর করে প্রচলিত রপ্তানি পণ্য এবং অপ্রচলিত রপ্তানি পণ্য শ্রেণী বিভাগ আকারে দেখাবো। এখানে বলা হচ্ছে বৈদেশিক সাহায্য সংক্রান্ত যেমন গুরুত্ব বা প্রয়োজনীয়তা, সুবিধা এবং অসুবিধা।
আমরা জানি বৈদেশিক সাহায্য দুই ভাবে দিতে পারে, একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে অনুদান। মূলত এখানে বৈদেশিক সাহায্য বলতে ঋণটাকে বোঝানো হয় এবং বৈদেশিক সাহায্যের যে সুবিধা এবং অসুবিধাগুলো আমরা এখানে পয়েন্ট আকারে আলোচনা করব। যেমন আমরা জানি বৈদেশিক সাহায্যের মধ্যে কিছু সুবিধা আছে, উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা করে, এবং যে দেশ কোনো পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না সেই পণ্য বাইরের দেশ থেকে আনে তার ঘাটতি মোকাবেলা করতে পারে। একই সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারে বা দেশের অর্থনৈতিক সংকটময় সময়ে বৈদেশিক বাণিজ্য গ্রহণ করে দেশের অর্থনীতি থেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারে। আর বৈদেশিক বাণিজ্যের অন্যতম অসুবিধার মধ্যে রয়েছে আমরা জানি কঠিন সত্য, চড়া সুদের হার, বা বিদেশিদের স্বার্থ সংরক্ষণ করা হয় বা আমরা বিদেশিদের উপর নির্ভরশীল হয়ে পড়ি। অর্থাৎ এই ধরনের সুবিধা অসুবিধাগুলো সুন্দর আকারে আমরা পয়েন্ট আকারে লিখব। আমরা সর্বশেষ অধ্যায় সম্পর্কে আলোচনা করি, নবম অধ্যায়। নবম অধ্যায়ে আমার ধারণা যে এই প্রশ্নটি 100% আসবে, অর্থাৎ সরকারি ঋণের যে উৎস আছে, সরকারি ঋণের উৎসগুলো এখানে আসার সম্ভাবনা 100%। আমরা জানি সরকার দুই ধরনের উৎস থেকে ঋণ নিতে পারে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হচ্ছে আন্তর্জাতিক উৎস। অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ধনী ব্যক্তি, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। আর বৈদেশিক বা আন্তর্জাতিক উৎসগুলোর মধ্যে হচ্ছে আন্তর্জাতিক বড় বড় ব্যাংকগুলো, যেমন বিশ্ব ব্যাংক, IMF, বিদেশি সরকার, বিদেশি কোনো সংস্থা, এ ধরনের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ সরকার কি করতে পারে, ঋণ নিতে পারে। অর্থাৎ সরকারি ঋণের উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটি হচ্ছে আন্তর্জাতিক উৎস। এই দুই উৎসের বর্ণনা আমরা সুন্দর আকারে করে নিব, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 100%। আচ্ছা, এখানে বলা হচ্ছে সরকারি ব্যয়ের অর্থ সংস্থান বা সরকারি আয়ের উৎসগুলো আলোচনা করুন। আমরা জানি সরকার জনকল্যাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এবং এই ব্যয় করার জন্য তাকে আয় করতে হয়। মূলত প্রশ্নটা একই, সরকারি ব্যয়ের অর্থ সংস্থান কথাটির অর্থ হচ্ছে সরকার যে ব্যয় করে এই টাকাটা কোথা থেকে আসে, অথবা সরাসরি বললে সরকারি আয়ের উৎস, অর্থাৎ সরকার কোন কোন উৎস থেকে আয় করে। আমরা জানি সরকারি আয়ের উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, আর কর বহির্ভূত রাজস্বের মধ্যে অন্যতম হচ্ছে লাইসেন্স বা শুল্ক বা হচ্ছে রেজিস্ট্রি, এই ধরনের, বা টোল বা ইজারা বা খাজনা, এগুলা থেকে সরকার আয় করতে পারে। তো মূলত এই হচ্ছে আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশন। আমার ধারণা যে আমি যে সাজেশন বা যে প্রশ্নগুলো বা যে টপিকস গুলো নিয়ে এখানে আলোচনা করেছি সেগুলো থেকে মূলত আশা করি তোমরা কমন পাবা। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন পড়া থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা দেখে পরীক্ষা হলে জানাবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের যদি অর্থনীতির দ্বিতীয় পত্র নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবা। আমি যদি সম্ভব হয় তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একই সাথে তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তোমরা আমার পেজটি ফলো দিয়ে রাখবা। পরীক্ষার পরে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে, সেজন্য শুভকামনা। এবং অ্যাডমিশন টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ক্লাসগুলো তোমরা এই পেজেই পাবা বা আমার ইউটিউব চ্যানেলে পাবা। তোমাদের সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।